শুরু করছি। মলিকুলার বেসিসের যে ফার্স্ট টপিক হচ্ছে তার নাম হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার আরএনএ ওয়ার্ল্ড থেকে শুরু করছি। এবার আরএনএ ওয়ার্ল্ডটা কী? তো এনসিইআরটিতে তুই যদি পেজ নাম্বার 104 খুলিস, আরএনএ ওয়ার্ল্ডে লেখা আছে যে আরএনএ ওয়াজ দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল। কিছু কিছু সায়েন্টিস্টরা বিলিভ করে যে আরএনএ ছিল তাদের ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল। মানে আমাদের জেনেটিক মেটেরিয়াল এখন কি ডিএনএ, কিন্তু কিছু কিছু সায়েন্টিস্টরা বিলিভ করতো যে না, ডিএনএ তো আমাদের জেনেটিক মেটেরিয়াল, কিন্তু ডিএনএ এসছে কোথা থেকে? না, ডিএনএ এসছে আরএনএ থেকে। বলছে আরএনএ থেকেই ডিএনএ তৈরি হয়, আর সেজন্য আমরা এখন ডিএনএকে বলি জেনেটিক ম্যাটেরিয়াল। মানে যদি আমরা একদম মানধাতা আমলে চলে যাই, একদম প্রিমিটিভ এরিয়াতে চলে যাই, মানে প্রিমিটিভ টাইমে, তখন আমরা দেখতে পাবো যে আরএনএ ছিল জেনেটিক ম্যাটেরিয়াল। এবার আরএনএকে জেনেটিক ম্যাটেরিয়াল বলার কারণ কি? তো আরএনএকে জেনেটিক ম্যাটেরিয়াল বলার কিছু কিছু স্পেশাল রিজন আছে। কারণ আরএনএ না খুব ভার্সাটাইল ছিল, আরএনএ অনেকগুলো কাজ করতে পারতো। আর একটা মানে প্রিমিটিভ টাইম, মানে যখন যখন ফার্স্ট লাইফ এসছে তখন তখন মানে এরকম মানে সায়েন্টিস্টরা যে এমন কোনো মলিকিউল যে সব কাজ করতে পারে, প্রায় মানে অলমোস্ট সবই কাজ করতে পারে, সেই তো জেনেটিক মেটেরিয়াল হবে না। কারণ তখনকার মানে আগেকার দিনে তো এমন কিন্তু না যে বডি খুব ডেভেলপড ছিল, বডিতে সব কাজ করার জন্য আলাদা আলাদা মলিকিউল ছিল, এরকম তো ছিল না। কিন্তু সায়েন্টিস্টরা বের করলো যে না, আরএনএ এমন একটা মলিকিউল যে অনেকগুলো কাজ করতে পারে, তাহলে নিশ্চয়ই আরএনএ জেনেটিক মেটেরিয়ালও ছিল। এবার আরএনএকে জেনেটিক মেটেরিয়াল কেন বলা হয়? আরএনএকে জেনেটিক মেটেরিয়াল বলা হয় স্পেশালি আরএনএ 3টে ফর্মের জন্য। আরএনএ কী কী ফর্ম আছে দেখ, আরএনএর 3টে ফর্ম আছে, টিআরএনএ, এমআরএনএ আর আরএনএ। এরা হচ্ছে 3টে আরএনএর ফর্ম। ঠিক আছে, এবারে টিআরএনএ কী হচ্ছে? টিআরএনএ ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডাপ্টার ফর প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস মানে কী এবার বোঝ। আমরা কি জানি, ডিএনএ থেকে ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি তৈরি হয় এমআরএনএ তখন এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। যদি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাহলে এটাকে আমরা বলি ট্রান্সলেশন। তো বলছে এই যে প্রসেসটা, এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসটার মধ্যে আরএনএরই একটা টাইপ টিআরএনএ একটা স্পেশাল কাজ করে। এবার তুই বোঝ, যদি প্রোটিন বডিতে তৈরিই না হতো তাহলে বডিতে না অনেক ইম্পর্টেন্ট কাজ আটকে যেত, বডিতে কোনো স্পেশাল এনজাইম থাকতো না, মানে প্রোটিন না হলে তো বডিতে কোনো কাজই হতো না। তাহলে দেখ, আরএনএর এমন একটা মলিকিউল, মানে এমন একটা টাইপ আছে, আরএনএরই টাইপ কি না টিআরএনএ, যে প্রোটিন সিনথেসিসের সময় একটা অ্যাডাপ্টার মলিকুল হিসেবে কাজ করে। কীভাবে অ্যাডাপ্টার মলিকুল হিসেবে কাজ করে সেটা আমরা পরে দেখবো এই চ্যাপ্টারে। এখন জান যে এমআরএনএ একটু প্রোটিন তৈরি হওয়ার জন্য টিআরএনএ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডাপ্টার। তাহলে টিআরএনএ কী করে? অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডাপ্টার। এরপর আর আসি এমআরএনএতে। এমআরএনএ তো ওই স্ট্র্যান্ডটাই যার থেকে প্রোটিন তৈরি হলো। তাহলে এমআরএনএ কী করে? ওয়ার্কস অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটাই জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে। কারণ যেই আমরা জানি ডিএনএর উপর নিউক্লিওটাইডের বেস পেয়ার থাকে, যেই নিউক্লিওটাইডের বেস পেয়ার ডিএনএতে থাকে না, সেই নিউক্লিওটাইডের বেস পেয়ার এমআরএনএতেও থাকে। তার মানে ডিএনএর যে জেনেটিক ইনফরমেশনটা সেটা এমআরএনএতেও প্রেজেন্ট। তাহলে এমআরএনএ একটা জেনেটিক মেটেরিয়ালই হয়ে গেল না, রাইট? আর আরএনএ কি? আরএনএ বলছে ইট ওয়ার্কস অ্যাজ এ স্ট্রাকচারাল সাপোর্ট অফ রাইবোজোম। কি না? স্ট্রাকচারাল সাপোর্ট অফ রাইবোজোম। তো এবার তুই বলবি যে রাইবোজোমের সাথে আরএনএ, ঠিক আছে সম্পর্ক জানলাম যে ঠিক আছে, স্ট্রাকচারাল সাপোর্ট অফ রাইবোজোম কে করে না আরএনএ। তাতে আরএনএ ইম্পর্টেন্ট কেন, মানে সেটাকে আমি আরএনএ ওয়ার্ল্ডে কাউন্ট করছি কেন? তো এটা আমরা চ্যাপ্টারের একটু পরে বুঝবো, এখন তোকে একটুখানি বলে রাখছি। এই যে এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে না, এটাতে যেমনি টিআরএনএ একটা ইম্পর্টেন্ট কাজ করে না, অমনি রাইবোজোম মলিকিউলও ইম্পর্টেন্ট কাজ করে। আর এই রাইবোজোম মলিকিউলকে বানাই হচ্ছে আরএনএ। তাহলে তুই বুঝতে পারছিস যে প্রোটিন সিনথেসিসের জন্য টিআরএনএ যেমনি দরকার, রাইবোজোমও তেমনি দরকার। আবার রাইবোজোমকে কে তৈরি করছে না? আরএনএ। তার মানে সেই আরএনএরই টাইপস তোর প্রোটিন সিনথেসিসে হেল্প করছে। তাহলে আরএনএ খুব ইম্পর্টেন্ট, কারণ আরএনএই তোর এমআরএনএ, আরএনএই টিআরএনএ, আরএনএই আরআরএনএ। আর এরা তিনজনই তোর কিছু না কিছুভাবে এই যে তোর সেন্ট্রাল ডগমা, এটাকে বলে সেন্ট্রাল ডগমা, এই সেন্ট্রাল ডগমাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তার জন্য বলা হয় যে আরএনএ ওয়ার্ল্ডে, তার জন্য সায়েন্টিস্টরা বিলিভ করতো যে এখন যতই বা হোক যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, এক না এক সময় নিশ্চয়ই আরএনএ
জেনেটিক মেটেরিয়াল ছিল, কারণ এ খুব ভার্সাটাইল। আর এখনও আরএনএর কিন্তু এই তিনটে কাজ আমাদের বডিতে আছে, কিন্তু ডিএনএর থেকে অনেক বেশি ডেভেলপ বলতে পারিস, অনেক বেশি স্ট্রাকচারালি অনেক বেশি কমপ্লেক্স। তো জন্য আমরা ডিএনএকে এখন প্রেফারেন্স দিই অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। আর আমরা টেস্টও পেয়েছি যে ডিএনএ কিন্তু জেনেটিক মেটেরিয়ালটা, ঠিক আছে। তো এটা হলো আরএনএ ওয়ার্ল্ড। আরএনএ ওয়ার্ল্ডের পর আমরা যে টপিকে আসবো সেটা হচ্ছে তোর রেপ্লিকেশন, সেন্ট্রাল ডগমার ফার্স্ট স্টেপ রেপ্লিকেশন। তো আমরা এখন যে কোন টপিকে আসছি যেটাকে নাম হচ্ছে তোর রেপ্লিকেশন। এবারে রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকেই ডিএনএ তৈরি হওয়াকে বলে রেপ্লিকেশন, ঠিক আছে। তো মানে ডিএনএ, এই যে একটা স্ট্র্যান্ড অফ ডিএনএ, সে তার কপি যখন তৈরি করে তখন সেটাকে বলে আমরা রেপ্লিকেশন। মানে আমি একটা জেরক্স তৈরি করছি, জাস্ট ডিএনএর একটা জেরক্স তৈরি করছি, তাহলে সেটাকে আমরা কী বলছি না রেপ্লিকেশন, আমরা প্রসেসটার নাম দিলাম, ঠিক আছে। এইবার এই রেপ্লিকেশন প্রসেসে আমরা আগে একটু বলি যে উপর হয় কি। তো উপর কিন্তু উপর হয় কি বোঝার জন্য আমাদের আগে জানতে হবে যে ডিএনএর একটা নেচার, সেটাকে বলে কনজারভেটিভ নেচার অফ ডিএনএ। কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, সরি, সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, ঠিক আছে। সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, এই সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ হচ্ছে ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড রেপ্লিকেশন। হ্যাঁ, তো সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ বলতে পারিস যে রেপ্লিকেশনের বেস। তো মানে সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা বুঝবো যে আচ্ছা রেপ্লিকেশন এই করে হচ্ছে। সেমি কনজারভেটিভ নেচার, এটা বুঝতে পারছিস, নেচার মানে এটা ডিএনএর একটা প্রপার্টি, আমরা ডিএনএর একটা প্রপার্টি নিয়ে কথা বলবো। এবারে সেমি কনজারভেটিভ, কনজারভেটিভ মানে কি? কনজারভেটিভ মানে ভেবে নে, আচ্ছা এটা কিন্তু কনজারভেটিভ মানে কিন্তু ওই মানে সিভিক্সের কনজারভেটিভ ভাবিস না। কনজারভেটিভ যেটা আমরা বলি যে তোর মানে অনেক নিম্ন চিন্তাধারাকে আমরা বলি কনজারভেটিভ থিঙ্কিং, ওটা কিন্তু না। কনজারভেটিভ এখানে মানে হচ্ছে ভেবে এক টাইপ অফ প্রিজার্ভেশন, মানে কোনো জিনিস ভেবে নে নতুন জেনারেশনেও ওটা কিন্তু চেঞ্জ হয়নি। তো সেমি কনজারভেটিভ নেচার মানে হচ্ছে ডিএনএ ভেবে নে, এবার তোকে আমরা ডাইরেক্ট বোঝাচ্ছি, ভেবে নে ডিএনএর এটা একটা স্ট্র্যান্ড ছিল, ঠিক আছে, আর ডিএনএ দুটো স্ট্র্যান্ড থাকলে ভেবে নে ডিএনএ দুটো স্ট্র্যান্ড ছিল, ঠিক আছে। এইবার কী হলো, ডিএনএ রেপ্লিকেশন করলো, ডিএনএ রেপ্লিকেশন করে ভেবে নে দুটো নতুন স্ট্র্যান্ড তৈরি করলো, এটা একটা স্ট্র্যান্ড তৈরি করলো আর এটা একটা স্ট্র্যান্ড তৈরি করলো। এইবার এই যে দুটো নতুন স্ট্র্যান্ড তৈরি করেছে, এদের তো এখনও একটা করে স্ট্র্যান্ড এখনও তো বাকি আছে, এই একটা করে স্ট্র্যান্ডটা কিন্তু প্যারেন্টাল স্ট্র্যান্ডই থাকবে। মানে ডিএনএ থেকে মানে একটা ডিএনএ স্ট্র্যান্ড থেকে, একটা ডিএনএ স্ট্র্যান্ড মানে হচ্ছে কিন্তু দুটো স্ট্র্যান্ডকে মিলিয়ে বলছি, মানে একটা ডিএনএ থেকে যখন দুটো ডিএনএ তৈরি হয় না, তখন 50% অফ দ্য স্ট্র্যান্ড ইজ অফ প্যারেন্টাল, মানে প্যারেন্টস থেকে একটা স্ট্র্যান্ড আসে আর একটা স্ট্র্যান্ড নতুন তৈরি হয়। এই যে এইগুলোতে হচ্ছে কি, যে একটা স্ট্র্যান্ড নিউ তৈরি হচ্ছে আর একটা স্ট্র্যান্ড প্যারেন্টাল, তাই তো। তাহলে সেমি কনজারভেটিভ নেচার বলছে যে 50% অফ দ্য ডিএনএ ইজ কনজার্ভ, মানে 50% অফ দ্য ডিএনএ মানে ওটাতে ওর মধ্যে কোনো চেঞ্জ আসে না, ওটা যেমনি ছিল তেমনিই আছে। প্যারেন্টাল একটা স্ট্র্যান্ড যেমনি ছিল ওটা কিন্তু নতুন রেপ্লিকেটেড ডিএনএতে কিন্তু চলে আসে, তারপরে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। তাহলে একটা স্ট্র্যান্ড কিন্তু ফিক্স থাকে, মানে একটা স্ট্র্যান্ড চেঞ্জ হবে না, এটাকে বলছে সেমি কনজারভেটিভ, মানে 50% পার্ট অফ ডিএনএ ইজ কনজার্ভড। বুঝতে পারলি? যখনই ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে, একটা ডিএনএর একটা স্ট্র্যান্ড ও কিন্তু বাবার মানে ওর কিন্তু প্যারেন্টাল ডিএনএ থেকে নিয়ে আসবে, আর আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড ওর নিচে তৈরি করবে, আর এই দুটো স্ট্র্যান্ডকে মিলে বলে একটা ডিএনএ, মানে এটা ডিএনএ মলিকিউল বলতে পারিস, ঠিক আছে। তো এই সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএর একটা প্রুফ আছে, ঠিক আছে। এই প্রুফ থেকে আমরা বুঝবো যে কীভাবে রেপ্লিকেশন প্রসেসটা হচ্ছে। আগে আমরা এটা বুঝি, তারপর আমরা বুঝবো যে রেপ্লিকেশন প্রসেসটা কী করে হচ্ছে। আগে আমাদের জানতে হবে যে এই যে সেমি কনজারভেটিভ নেচারটা হলো, এটার প্রুফ কী আমাকে জানতে হবে, এর এক্সপেরিমেন্টাল প্রুফ। আচ্ছা, এই এক্সপেরিমেন্টাল প্রুফ কে দিয়েছিল? আগে আমরা সায়েন্টিস্টের নামটা জানি। সায়েন্টিস্টটা হচ্ছে মেসেলসন অ্যান্ড স্থল বা যা বলবি তাদের এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এরা এক্সপেরিমেন্টে কী প্রুফ করেছিল? এরা এক্সপেরিমেন্টে প্রুফ করেছিল দ্যাট ইন ডিএনএ 50% পার্ট ইজ কনজার্ভড বা সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ।
ঠিক আছে, তো আমরা এখন এটা দেখবো যে এটা কীভাবে প্রুফটা হয়। মন দিয়ে শুনবি, এটা কিন্তু কঠিন। তো সেমি কনজার্ভেটিভ নেচার অফ ডিএনএ এটা প্রুফ, এটা মানে সায়েন্টিস্ট, এই যে আগে সায়েন্টিস্টের নাম লিখলাম না দুটো, এই যে মেসেলসন অ্যান্ড স্টাল, এটাকে করেছিল প্রোক্যারিওটে, একটা প্রোক্যারিওটে করেছিল। কেন প্রোক্যারিওটে না করাটা খুব ইজি, ওর মধ্যে চেঞ্জেস দেখা, ওটাকে স্টাডি করা খুব ইজি। ঠিক আছে, প্রোক্যারিওটার নাম কি না কোলাই, কোলার উপর এই টেস্টটা হয়েছিল। ঠিক আছে, আর এইটা তোর দুজন সায়েন্টিস্ট মিলে করেছিল বললাম, প্রোক্যারিওটের উপর হয়েছিল বললাম, আর কোলার উপর হয়েছিল। আচ্ছা, আর আমি দুটো বলে দিই যে নাইট্রোজেনের দুটো আইসোটোপ আছে, আমি এটাকে একটু এখানে ইউজ করবো বলে, N14 আর N15। ঠিক আছে, আইসোটোপ মানে তো আমরা জানি, আইসোটোপ মানে হচ্ছে তোর মানে সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। সরি, ভুল বলেছি, আইসোটোপ মানে হচ্ছে সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। হাইড্রোজেনে যেরকম তিনটে থাকে, হাইড্রোজেন, তারপর ডিউটেরিয়াম, তারপর বোধহয় ট্রিটিয়াম থাকে, অমনি নাইট্রোজেনও আইসোটোপ আছে, মানে এদের এদের অ্যাটমিক নাম্বারটা সেম। আমি কিন্তু প্রথমে ভুল বলেছি, এদের অ্যাটমিক নাম্বারটা সেম কিন্তু এদের মাস নাম্বারগুলো আলাদা। তো দেখ, এর যেরকম মাস নাম্বার 14, এর মাস নাম্বার 15। ঠিক আছে, তো এনসিটিতেও কিন্তু খুব মানে স্পেশালি বলা আছে যে N15 হচ্ছে নাইট্রোজেনের হেভি আইসোটোপ। ঠিক আছে, হেভি আইসোটোপ মানে N15টা খুব হেভি মানে বুঝতে পারছিস, ভারী। আর N14টা হচ্ছে নাইট্রোজেনের লাইট আইসোটোপ। ঠিক আছে, ব্যাস এটা তুই জেনে রাখ। তাহলে আমি সায়েন্টিস্টের নাম বললাম, প্রোক্যারিওট বললাম, প্রোক্যারিওট কোন প্রোক্যারিওটের কাজ হয়েছিল ইকোলাই, আর আমি কি বললাম যে নাইট্রোজেনের দুটো আছে তোর আইসোটোপ, একটা হচ্ছে লাইট আইসোটোপ যার নাম হচ্ছে N14, আর একটা হচ্ছে হেভি আইসোটোপ যার নাম হচ্ছে N15। এবার আমি ফাইনালি স্টার্ট করছি এক্সপেরিমেন্টটা। এবার এই এক্সপেরিমেন্টটাতে হয় কি ভালো করে দেখবি। হ্যাঁ, হচ্ছে কি সায়েন্টিস্টরা মানে দুজন সায়েন্টিস্ট একটা তোর মিডিয়াম নিল। কার মিডিয়াম নিল না কোলাইয়ের মিডিয়াম নিল। এই মিডিয়ামে কী আছে না কোলাই। ঠিক আছে, কোলাইয়ের মিডিয়াম নেয়, আর এই কোলাইয়ের মিডিয়ামে তোর N15 অ্যাড করে। ঠিক আছে, N15 অ্যাড করা হলো, আর এই N15 অ্যাড করার জন্য কি হলো যে সার্টেন জেনারেশনসের পর এই কোলাই মানে আফটার ফিউ জেনারেশনস এই কোলাইয়ের প্রত্যেকজনের ডিএনএতে কিন্তু তোর শুধু N15 রয়ে গেল। মানে কি হয়, এই যে ডিএনএ স্ট্র্যান্ডটা থাকে না, এর মধ্যে N15 এসে ঠিক বসে যায়। ঠিক আছে, তো ডিএনএ যেটা নর্মাল স্ট্যান্ড ছিল ওর মধ্যে ভেবে নে এরকম করে N15 এসে সব বসে গেল। তাহলে যেই আমি কোলাইকে আমি N15 মিডিয়ামে রাখলাম, তাহলে আমি দেখতে পেলাম যে আফটার ফিউ জেনারেশনস পুরো যত কলোনি ছিল কোলাইয়ের তাদের মধ্যে যত ডিএনএ ছিল সবগুলোতে N15 চলে এসছে। মানে সবার ডিএনএ কিন্তু হেভি ডিএনএ হয়ে গেছে, কারণ আমি ওদেরকে তোর হেভি নাইট্রোজেনের আইসোটোপে রেখেছিলাম, ওর জন্য ওদের ডিএনএটাও হেভি হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি কী করলাম, যেই আমি জানলাম যে ওকে এবার এদের ডিএনএ হেভি হয়ে গেছে, আমি এদেরকে চুপচাপ আমি এদেরকে কী করলাম, আমি এদেরকে ট্রান্সফার করলাম। কোথায় ট্রান্সফার করলাম না N14 মিডিয়ামে ট্রান্সফার করলাম। N14 মিডিয়াম কি না লাইট আইসোটোপ, মানে তাহলে N14 মিডিয়ামে হবে লাইট মিডিয়াম। তাহলে যে আমি এদেরকে ট্রান্সফার করলাম, কোথায় ট্রান্সফার করলাম, টু লাইট মিডিয়াম। ঠিক আছে, লাইট মিডিয়াম দেখার পর লাইট মিডিয়ামে যে ট্রান্সফার করলাম কোলাইকে, আমি দেখতে পেলাম যে এইবার এদের ডিএনএতে N14ও পাওয়া যাবে আর N15ও পাওয়া যাবে। মানে হয়তো হবে যে ওদের একটা স্ট্যান্ড N14-এ আর একটা স্ট্যান্ড N15, মানে একটা স্ট্যান্ডে N14 বসে আছে আর একটা স্ট্যান্ডে N15 বসে আছে। কারণ না N15 তো ওদের প্যারেন্টাল ছিল, প্যারেন্টাল তো থাকবেই, আর আমি নতুন ওকে রেখেছিলাম, তাহলে নতুনও ওর একটা স্ট্যান্ড তৈরি হলো। ঠিক আছে, আচ্ছা আমি এদেরকে কী করলাম, এদেরকে আমি আবার ট্রান্সফার করলাম N14 মিডিয়ামে। এইবার আমি দেখলাম কি যে এদের ডিএনএতে তোর এবার কি থাকবে বলতো, এদের ডিএনএতে এবার তোর শুধু N14 আর N14ই আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কী করেছিলাম, প্রথমে আমাদেরকে N15-এ রেখেছিলাম, তাদের জন্য ওদের সব ডিএনএ N15 হয়ে গেছিলো। তারপর N14-এ ট্রান্সফার করার পর ওদের একটা ডিএনএ স্ট্যান্ড N14 ছিল, একটা ডিএনএ স্ট্যান্ড N15 ছিল, তারপর ওদের পুরো ডিএনএটাই N14 হয়ে গেছিলো। ঠিক আছে, এটা আমি তোকে বেসিকটা বললাম। এরপর এদের আমরা তোর একটুখানি স্ট্র্যান্ড অনুযায়ী দেখবো, মানে এই জিনিসটাকে আমরা স্টাডি করবো ডিএনএ স্ট্র্যান্ড দিয়ে। এটাই হয়েছে, এবার আমরা এটাকে ডিএনএ স্ট্র্যান্ড অনুযায়ী স্টাডি করবো। তো দেখ, যখন এই ফার্স্ট জেনারেশনটা ছিল, আমি তোকে অ্যারো দিয়ে দেখাচ্ছি, যখন এই জেনারেশনটা ছিল তখন কী ছিল দেখ,
ভেবে নে এটা ছিল একটা ডিএনএ স্ট্র্যান্ড আর এটা ছিল আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড। এই ডার্ক কালারটা হচ্ছে তোর আমি N15 জন্য ইউজ করছি। এখানে দুটো ডিএনএ স্ট্র্যান্ডই কিন্তু তোর N15, তাহলে এটা হয়ে যাচ্ছে তোর হেভি। ঠিক ঠিক। এরপর আমি কি করলাম, আমি এদেরকে তো ট্রান্সফার করলাম কোথায় না N14 মিডিয়ামে। তাহলে এদের কী হবে, একটা স্ট্যান্ড N14 থাকবে, একটা স্ট্যান্ড N15 থাকবে। কেন না সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, প্যারেন্টাল ডিএনএ থেকে একটা স্ট্যান্ড কিন্তু আসবে। ওর জন্য কি হলো আমি দেখলাম যে ভেবে নে তোর আমি তোর ব্লু কালার ইউজ করছি N14কে দেখানোর জন্য। তো এই যে ইকোলাই কলোনির একটা স্ট্যান্ড তৈরি হলো N14, একটা স্ট্যান্ড তৈরি হলো N14, মানে দুটোর সেপারেট ডিএনএ মলিকিউল তৈরি হলো, তাদের এক একটা করে করে স্ট্যান্ড তৈরি হলো N14, কিন্তু ওদের যে প্যারেন্টাল যে N15 ছিল সে তো গায়েব হবে না, তারাও একটা করে স্ট্যান্ড তৈরি করে নিল। মানে এবার প্রত্যেকটা ডিএনএ মলিকিউলে একটা N14 থাকবে আর একটা N15 থাকবে। ঠিক আছে, তাহলে এটা কি তৈরি হলো, এটা কি হেভি হলো না, এটা হেভি ঠিক হলো না, এটা ঠিক হলো, এটা হলো তোর মিডিয়াম। এটা হেভি না, এটা মিডিয়াম হলো। ঠিক আছে, এরপর কী করলাম, আমি এদেরকে আবার N14 মিডিয়ামে ট্রান্সফার করেছিলাম। তখন কি বলেছিলাম, এদের সবার ডিএনএতে তোর N14 থাকবে, তাই তো? তাহলে এটাকে আমি যখন স্টাডি করবো, এটা একটু ভালো করে স্টাডি করিস। তো এটাতে হচ্ছে কি দেখ, এইখানে দেখ এই যে প্যারেন্টাল ডিএনএ, এখানে দেখ N14 N15 ছিল, রাইট? তাহলে দুটো N15 স্ট্র্যান্ড ছিল, তাহলে দুটো N15 স্ট্র্যান্ড। ঠিক আছে, ঠিক আছে। আর দুটো ছিল N14 স্ট্র্যান্ড, তাহলে দুটো N14 স্ট্র্যান্ড। কারণ আমি এদেরকে আলাদা করছি, কারণ এরা তো এক একটা স্ট্যান্ড অকুপাই করবে এদের মানে নতুন জেনারেশন, এটা তো প্যারেন্টাল। তো এদের থেকে আমি এক একটা স্ট্যান্ড নিচ্ছি, এবার নতুন স্ট্যান্ড তৈরি হবে। এইবার ভাব, আমি এদেরকে ট্রান্সফার করেছিলাম N14, তাহলে এদের সবারটাতে কী আসবে N14, তাহলে আমি সবাইকেই N14 দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখ কী হলো, তাতে হলো কি তোর এই যে এইটা তৈরি হলো মিডিয়াম কেন না N15 মিশে আছে, এটা হেভিও না লাইটও না। এইটা কি তৈরি হলো মিডিয়াম, N15 মিশে আছে, হেভিও না লাইটও না। কিন্তু এইটা কি তৈরি হলো লাইট, তাহলে এটা কি তৈরি হলো লাইট, কারণ না এই দুটোতেই N14 আছে, এই দুটোতেই N14 আছে, আর এখানে একটা N14 আছে আর একটা N15 আছে। ঠিক, তাহলে তাহলে আবার একটুখানি তোর উপর থেকে একটু বলছি আবার দেখ। তাহলে প্রথমে কী ছিল, প্রথমে ছিল হেভি, ছিল, তাহলে প্রথমে ছিল হেভি, তাই তো? হেভি ছিল, দুটোই N15 ছিল। তারপর কি তৈরি হলো, তারপর যেই ওদেরকে আমি N14 মিডিয়ামে ট্রান্সফার করলাম, তাহলে ওদের একটা স্ট্যান্ড তো N15 রয়েই গেল আর আরেকটা স্ট্যান্ড N14 তৈরি হলো, তাহলে দুটো ডিএনএ মলিকিউলই মিডিয়াম তৈরি হলো। তারপর যখন পুরোটাকে আমি N14 মিডিয়ামে ট্রান্সফার করলাম, আমি দেখলাম দুটো মিডিয়াম তৈরি হয়েছে, দুটো লাইট তৈরি হয়েছে। কেন না কারণ দেখ, এখানে একটা N15 ছিল, N15 ছিল, তাহলে এই যে N15টা একটা আসবে, N14টা আসবে, আবার N14টা আসবে, আবার N15টা আসবে। ঠিক আছে, মানে প্যারেন্টাল প্রত্যেকটা এখানে দুটো, মানে এই যে মিডিয়াম কেসে দুটো তোর ডিএনএ মলিকিউল ছিল আর চারটে স্ট্যান্ড ছিল। এই চারটে স্ট্যান্ডই নতুন জেনারেশনে পুরোটাই আলাদা হয়ে যাবে। নতুন জেনারেশন মানে রেপ্লিকেশন হওয়ার পর পুরোটাই আলাদা হয়ে যাবে। আর পুরোটা আলাদা হয়ে এরা নতুন জেনারেশনে সিঙ্গেল মানে নতুন জেনারেশনে একটা করে স্ট্যান্ড তৈরি করবে। আর নতুন জেনারেশনের স্ট্যান্ড তারপর তৈরি হলো N14, কারণ আমি ওদেরকে লাইট মিডিয়ামে রেখেছিলাম। আশা করছি আমি তোকে এটা বোঝাতে পারলাম। ঠিক আছে, এরপর দেখবি ইনসিটিতে এদেরই একটা তোর একটা ঠিক এরকম টাইপের একটা স্ট্রাকচার, একটা ড্রয়িং আছে, তাহলে তোকে একটু বুঝিয়ে দিচ্ছি এটা কি বলছে। এই যে স্ট্যান্ডগুলো তৈরি হলো, তা এটা তো আমি তোকে এঁকে দেখাচ্ছিস, তখনকার দিনে সায়েন্টিস্ট তো আর মানে দেখে তো আর বুঝতে পারবে না, অত কি আর গভীর ডিএনএকে দেখা যায়? তো এদেরকে না বোঝার জন্য যে কোনটা হেভি, কোনটা লাইট, কোনটা মিডিয়াম, এদেরকে তোর একটা সেন্ট্রিফিউগেশন মেশিনে তো সেন্ট্রিফিউজ করা হয়েছিল। আর মানে ওই সলভেন্টটা নেওয়া হয়েছিল CaCl। ঠিক আছে, তাতে দেখা যায় কি এখানে আমি থেকে দেখিয়েছিলাম যে তিনটে পার্ট আছে, এটা একটা পার্ট, তারপর এটা একটা পার্ট, আর লাস্টে এটা একটা পার্ট। তো এই তিনটে পার্টের জন্য এটা সেন্ট্রিফিউজের যে টিউবটা হয়, তিনটে টিউব
আঁকলাম, ঠিক আছে? 3টে টিউব আঁকার পর দেখ প্রথমে কী ছিল, প্রথমে দুটোই হেভি তৈরি হয়েছিল, তাহলে আমি এখানে এটাকে হেভি সাইডে রাখলাম, ঠিক আছে? মানে সেন্ট্রিফিউজ করার পর এটা ওই টিউবটার নিচে থাকছে, উপরে থাকছে না মাঝখানে থাকছে, সেটাই তোর হেভি লাইট বোঝাচ্ছে, বুঝলি? এমনিও ভাব না, তুই ভেবে নে জলের মধ্যে তোর লবণ রেখে দিলি, আর জলের মধ্যে তুই কিছু রেখে দিলি, ভেবে নে কয়েন টাইপের কিছু রেখে দিলি, তাহলে জলটা লবণগুলো সব লবণ বলছি, মানে ভেবে নে জলের মধ্যে তুই কোনো পাথর রেখে দিলি, তাহলে পাথরটা নিচে চলে যাবে আর কয়েনটা ভাসবে, তাহলে তাহলে কয়েন হেভি, মানে পাথরটা ছিল হেভি, তাহলে হেভি হলে কি নিচে চলে যাবে, যেটা হালকা হবে সেটা কি উপরে থাকবে, আর যেটা মিডিয়াম হবে ভেবে না কিছু তুই জলের মধ্যে ফেললি, সেটা মাঝখানে, সেটা জলের না নিচে যাবে না উপরে থাকবে, সেটা মাঝখানে থাকবে। তো এটাই সেন্ট্রিফিউগেশন টিউবে ওটাই দেখছি যে ডিএনএর কোনটা হেভি তৈরি হলো, কোনটা লাইট তৈরি হলো, তারপর না কনক্লুশন আমি আসবো। তাহলে প্রথমে আমি যখন ওদেরকে N15 পাঠিয়েছিলাম তখন দুটোই হেভি ছিল, ওই জন্য ওরা তোর সেন্ট্রিফিউগেশন টিউবের একদম নিচে অকুপাই করলো, ঠিক আছে? তারপর দেখ যখন ওদেরকে N14 পাঠালাম তখন ওদের কিন্তু মিডিয়াম তৈরি হয়েছিল, ওর জন্য তখন ওরা তোর এই মিডিয়াম এখানে অকুপাই করেছিল, ঠিক আছে? আর তারপর যখন ওদেরকে পুরোটাকে যখন আমি পুরো N14 পাঠালাম তখন 50% মিডিয়াম তৈরি হয়েছে, 50% লাইট তৈরি হয়েছে, আমি এই জায়গাটার কথা বলছি, 50% মিডিয়াম তৈরি হয়েছে আর 50% লাইট তৈরি হয়েছে, ঠিক আছে? লাইট মানে হচ্ছে এইখানে, ঠিক আছে? আর 50% মিডিয়াম হচ্ছে এইখানে, বুঝলি? তাহলে কেস 1-এ কী ছিল? হেভি, হেভি মানে হচ্ছে N15 অ্যান্ড N15, ঠিক আছে? কেস 2-তে কী ছিল? কেস 2-তে ছিল হচ্ছে তোর মিডিয়াম, মানে N14 অ্যান্ড N15, ঠিক আছে? আর তারপরে কী হলো, লাইট আর মিডিয়ামে 50-50 পার্ট তৈরি হলো, তাহলে লাইটটার কী ছিল? N14, কালারটা চেঞ্জ করে নিই, N14 অ্যান্ড N14, আর মিডিয়ামের কী ছিল? N14 অ্যান্ড N15। তাহলে এটাই তো সেমি কনজারভেটিভ নেচারের প্রুফ, ঠিক আছে? আমি তোকে একটা এনসিডি তো দেখিয়ে দিচ্ছি এটা কোথায় আছে, তাহলে তুই একটুখানি ইজিলি বুঝতে পারবি, তাহলে তোরও যাতে অসুবিধা না হয় আমি তোকে বুঝিয়ে দিচ্ছি এনসিডিতেও। দেখ RNA ওয়ার্ল্ড আজকে পড়ালাম তোকে, এটা কী লেখা আছে? RNA ওয়াজ দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল. There is now enough evidence to suggest that essential life processes such as metabolism, translation, splicing, etc. evolved around RNA. ঠিক আছে? RNA used to act as a genetic material as well as a catalyst. ঠিক আছে? But RNA being a catalyst was reactive and hence unstable. Therefore, DNA has evolved from RNA with chemical modification that make it more stable. তো এখানে কী বলছে একটু বলে দিচ্ছি তোকে। আমি বলেছিলাম যে ডিএনএ কেন ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল, কারণ ডিএনএ 3টে ফর্ম আছে, ডিএনএ অনেক কাজ করতে পারে যেরকম মেটাবলিজম, ট্রান্সলেশন, স্প্লাইসিং, এক্সেট্রা, ঠিক আছে? ডিএনএ ইউজ টু অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, তোকে বলেছি কেন, কে জেনেটিক ম্যাটেরিয়াল কেন ইউজ করছে সেটা তোকে বলেছি, আর অ্যাজ ওয়েল অ্যাজ এ ক্যাটালিস্ট অলসো, কিছু স্পেশাল বায়োলজিক্যাল রিয়াকশন ও ক্যাটালিস্ট হিসাবে ইউজ করছে। তো এনসিআরটি বলছে যে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করার জন্য আরএনএ একটু রিয়াক্টিভ ছিল, আর যে যত রিয়াক্টিভ হবে তত সে আনস্টেবল হবে। আবার ডিএনএ এরকম ক্যাটালিস্ট হিসেবে কাজ করতো না, না রিয়াক্টিভ ছিল না সে অত আনস্টেবল ছিল, ওই জন্য ডিএনএ আরএনএ থেকে তৈরি হয়েছিল আর কিছু কেমিক্যাল মডিফিকেশন সে তৈরি হয়েছিল, আর ডিএনএ একটু মোর স্টেবল ছিল, ঠিক আছে? আচ্ছা, রেপ্লিকেশন আজকেই পড়ালাম। রেপ্লিকেশনে দেখ এই যে সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, ঠিক আছে? আচ্ছা, এটার এক্সপেরিমেন্টাল প্রুফ, ঠিক আছে? এটা হয়েছিল তোর কোলাইতে, কোলাই একটা তোর প্রোক্যারিওট, ঠিক আছে? আচ্ছা, কে করেছিল? দেখ মিসেলসন অ্যান্ড স্টাল, ঠিক আছে? আচ্ছা, এটা একটু পড়বি, এখানে দেখ এটা লেখা আছে যে N15 ইজ নট এ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, ইট ক্যান বি সেপারেট ফ্রম N14 অনলি বেসড অন ডেন্সিটিস। N15 রেডিও অ্যাক্টিভ আইসোটোপ কিন্তু নয়, ঠিক আছে? N15 কি হেভি আইসোটোপ অফ নাইট্রোজেন। মানে নিট ফিটে অনেক সময় জিজ্ঞেস করে যে N15 যেটা নাইট্রোজেনের আইসোটোপ সেটা হেভি না রেডিও অ্যাক্টিভ? রেডিও অ্যাক্টিভ কিন্তু পুরো আলাদা জিনিস, তো এটা রেডিও অ্যাক্টিভ নয়, এটা অনলি হেভি, ঠিক আছে? এটা ভারী, এটা রেডিও অ্যাক্টিভ নয়, ঠিক আছে? আর এই যে CH3 গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছিল, আর এই চারটে তোকে আমি এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, দেখ প্রথমে কী ছিল? N15 ডিএনএ ছিল, তারপর প্রথমে N15 ডিএনএ ছিল, তারপর দেখ N15 আর N14 মিক্স তৈরি হলো, আর লাস্টে কি তৈরি হয়েছিল? 50% তৈরি হয়েছিল N14 মানে লাইট, আর 50% তৈরি হয়েছিল তোর হেভি, ঠিক আছে? এখানে দেখ কী হচ্ছে, এটা হচ্ছে তোর মিডিয়াম, এটা মিডিয়াম,
আর এটা হচ্ছে তোর কি লাইট, তাহলে দেখ সেন্ট্রিফিউজার এখানে এসে অকুপাই করেছে, ঠিক আছে, মানে হাইব্রিড, এখানে মিডিয়ামটাকে এরা হাইব্রিড বলছে, আর এখানে কিন্তু পুরো হাইব্রিড, আর এখানে ছিল তো শুধু হেভি, ঠিক আছে। এটা সেন্ট্রিফিউগেশন টিউবে দেখাচ্ছে, এটাই তোর এখানে বলেছে। আর তো তোর এই জায়গাটা তো টপিক শেষ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা আছে, একটু বলে দিচ্ছি। ভেরি সিমিলার এক্সপেরিমেন্টস ইভলভিং ইউজ অফ রেডিও অ্যাক্টিভ থাইমিডিন টু ডিটেক্ট ডিস্ট্রিবিউশন অফ নিউলি সিনথেসাইজড ডিএনএ ইন দ্য ক্রোমোজোমস ওয়াজ পারফর্মড অন ভিবিয়া ফাবা বিনস বাই টেলার অ্যান্ড হিজ কলিগস ইন 1958। মানে বলছে আগের যে আমরা এক্সপেরিমেন্টটা দেখলাম ওটা তো প্রোক্যারিওটসে দেখেছিলাম, ইউক্যারিওটসে এই এক্সপেরিমেন্টটাই তোর করেছিল টেলার অ্যান্ড হিজ কলিগস। কার উপর করেছিল? ভিসিয়া ফাবা বিনসের উপর। এটা হয়েছিল তোর ইউক্যারিওটসের উপর, ঠিক আছে। এটা আমি কিন্তু ইম্পর্টেন্ট না, তোকে বলে রাখলাম। আর এরপর আমরা এই পার্টটা স্টার্ট করব, যেটা হচ্ছে তোর রেপ্লিকেশন প্রসেসটা। এর আগে আমরা কি প্রুভ করলাম? যে ডিএনএ ইজ সেমি কনজারভেটিভ ইন নেচার। এরপর আমরা রেপ্লিকেশনটা পড়তে স্টার্ট করবো, যে রেপ্লিকেশনের ডিএনএ স্ট্র্যান্ডের সাথে হয়টা কি, রেপ্লিকেশনের ডিএনএ টু ডিএনএ তৈরি হচ্ছে, কিন্তু কীভাবে তৈরি হচ্ছে এটা আমরা এই নেক্সট টপিকে দেখব। তো এইবার আমরা স্টার্ট করতে যাচ্ছি দ্য টপিক রেপ্লিকেশন, ঠিক আছে। তো রেপ্লিকেশনে তোকে কী হয় বলে দিয়েছি, এবার আমরা দেখবো যে অ্যাকচুয়ালি রেপ্লিকেশনে ডিএনএতে হয়টা কি। তো দেখ, ডিএনএ হচ্ছে ভেবে না এটা একটা স্ট্র্যান্ড। আমরা এতদিন ডিএনএ স্ট্র্যান্ডটাকে এরকম করে দেখাচ্ছিলাম, তো এখন আমরা ডিএনএ স্ট্র্যান্ডটাকে এরকমভাবে না দেখি, আমরা ডিএনএ স্ট্র্যান্ডটাকে এরকম দাগভাবে দেখাবো, মানে একটা স্ট্রেট লাইন হিসাবে দেখাবো। এর রিজন আছে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো কী হচ্ছে, ঠিক আছে। ডিএনএ স্ট্র্যান্ড এরকমই হেলিক্যাল স্ট্রাকচারই ডিএনএ, ঠিক আছে, কিন্তু বোঝার জন্য আমরা ডিএনএকে এখন এরকমভাবে দেখাবো, লাইন হিসাবে দেখাবো, ঠিক আছে। ডিএনএ দুটো স্ট্র্যান্ড মানে হচ্ছে ডিএনএর এখানে দুটো দাগ, দুটো স্ট্রেট লাইন, ঠিক আছে। এইবার কি হয়, তো ভালো করে একদম সুন্দর করে শোন। ডিএনএর যদি তুই আগের পার্টটা পড়েছিস, আমরা জানি ডিএনএর পোলারিটি হয়, ঠিক আছে। ডিএনএ দুটো স্ট্র্যান্ডের দুটো ডিফারেন্ট পোলারিটি হয়। যদি একটা স্ট্র্যান্ড 5' to 3' হয়, তাহলে আরেকটা স্ট্র্যান্ড 3' to 5' হবে। এটাতে কোনো ডাউট নেই, ঠিক আছে। এটা কিন্তু খুব সিম্পল জিনিস। ডিএনএর দুটো স্ট্র্যান্ড হয়, আর দুটো স্ট্র্যান্ডের পোলারিটি জাস্ট অপোজিট হয়। একটা 5' to 3' হলে একটা 3' to 5'। এই যে জিনিসটা, এটা কিন্তু তুই মানে মনে রাখবি কোন স্ট্যান্ডে কী হচ্ছে, কারণ এটা কিন্তু পড়ো খুব ইম্পর্টেন্ট এই পোলারিটি ব্যাপারটা। তো এবার আমি একটু বড় করে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। আঁকলাম। প্রথম স্ট্র্যান্ডটা 5' to 3', দ্বিতীয় স্ট্র্যান্ডটা 3' to 5'। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। এইবার জিজ্ঞেস করবি যে আমি ডিএনএ স্ট্র্যান্ডটাকে এরকম খুলে দিলাম কেন, আমি এটাকে এরকম খুলে দিলাম কেন, এই যে এখানে আমি এরকম এটাকে খুলে দিলাম কেন, তাই তো জিজ্ঞেস করবি তো, খুললাম কেন আমি এটাকে এরকমভাবে? স্ট্রেট লাইন ছিল তো ভালোই ছিল। তাহলে এই খোলার পিছনেই হচ্ছে তো খোলার পিছনটাই হচ্ছে তোর রিজন অফ স্টার্ট অফ রেপ্লিকেশন। হয় কি, যে এই যে ডিএনএ দুটো স্ট্র্যান্ড থাকে না, এই ডিএনএ দুটো স্ট্র্যান্ড এখান থেকে খুলতে শুরু করে। প্রথমে একটুখানি খুলবে, তারপর আরেকটু খুলবে, তারপর আরেকটু খুলবে, আর এই করে এখান থেকে আলাদা হয়ে যায়, আর একটা নতুন স্ট্যান্ড তৈরি হতে থাকে সঙ্গে সঙ্গে, এখানে, বুঝলি? তাহলে ভালো করে বোঝাচ্ছি, শুধু এইটুকু এখন বোঝ যে ডিএনএ স্ট্যান্ডটা খোলে, এটাকে বলে আনবাইন্ডিং অফ ডিএনএ। এখানে দুটো ডিএনএ এরকম দুটো স্ট্র্যান্ড ছিল, ডিএনএ স্ট্যান্ডটা ধীরে ধীরে এখান থেকে খুলতে শুরু করবে, আর এরকম হবে, ঠিক আছে। আসলে কিছু ছিল না, এটা কিন্তু এরকমই ছিল, যেটা এরকমভাবে খুলে গেছে, বুঝলি? এটাকে বলে আনবাইন্ডিং বা আনজিপিং অফ ডিএনএ মলিকিউল, ঠিক আছে। তো এই 5' to 3' কোনো প্রবলেম নেই। এইবার কি হয়, একটা নতুন ডিএনএ মলিকিউল স্টার্ট করে। কীভাবে স্টার্ট হয়, তৈরি হবে বলছি, দেখ। এই যে 3' যে এন্ডটা থাকে না, 3' এন্ড অফ দ্য ফার্স্ট ডিএনএ স্ট্র্যান্ডটার যে 3' এন্ড থাকে, এখানে একটা ডিএনএ পলিমারেজ এসে জয়েন করে। কে জয়েন করবে? ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। এই ডিএনএ পলিমারেজ কী করে, এখান থেকে নতুন ডিএনএ মলিকুল বানানো স্টার্ট করে। এভাবে ডিএনএ মলিকুল, নতুন একটা ডিএনএ মলিকুল স্টার্ট হয় তৈরি হতে, বুঝলি? মানে আর ডিএনএ পলিমারেজটা কী করে, ও পুরোনো স্ট্র্যান্ডটাকে দেখে, ও 3' এন্ডে এসে বসলো, 3' এন্ডে এসে বসেই না ও তোর কী করে, ও তোর দেখছে যে আচ্ছা
অ্যাকচুয়াল ডিএনএতে এই বেস পেয়ার আছে, তাহলে আমি ওটাকে জাস্ট কপি করে, মানে আর ডিএনএ পলিমারেজ জাস্ট অ্যাজ এ প্রিন্টার মেশিন কাজ করে, আর একটা জেরক্স কপি তৈরি করে কার না রিয়েল ডিএনএ, অরিজিনাল ডিএনএ মলিকুলার বা অরিজিনাল ডিএনএ স্ট্র্যান্ডেড। ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এই ডিএনএ পলিমারেজ কিন্তু আরেকটা স্ট্যান্ডে এসেও বসে, কিন্তু আগে আমরা এই স্ট্যান্ডটা দেখবো, এই 5' to 3' ডিএনএ স্ট্যান্ডটা আমরা দেখবো। তো ডিএনএ পলিমারেজ আসলো আর একটা নতুন স্ট্যান্ড বানাতে শুরু করলো, কোন ডাইরেকশানে? 5' to 3', উল্টো ডাইরেকশান হয়, বুঝলি? ডিএনএ সবসময় তৈরি হবে, জানবি যে 5' to 3'। ঠিক আছে, সবসময় রেপ্লিকেশনের পর যে মানে রেপ্লিকেটেড ডিএনএ যেটা তৈরি হয় সেটা সবসময় 5' to 3' ডাইরেকশানে শুরু হয়। আর তাহলে এই দুটো সবসময় অপোজিট হতে হবে। ঠিক আছে, তাহলে ডিএনএ পলিমারেজ কী করে? অরিজিনাল ডিএনএকে দেখে একটা নতুন ডিএনএ তৈরি করতে শুরু করে, আর এ কোথায় মানে ওর ফার্স্ট স্ট্যান্ডে 3' এন্ডে এসে বসে। ঠিক আছে, আর ওকে, ঠিক আছে, এটা তো ফার্স্ট স্ট্যান্ডার্ড ঘটনা, মানে এই যে পার্টটা, এই পার্টটা এরকম এগাতে থাকবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। এইবার তুই দেখ এইখানে কী হচ্ছে, এইখানে একটুখানি এটা জিনিসটা একটু দেখার জিনিস, এই 3' to 5' এই স্ট্যান্ডটাতে কী হচ্ছে একটু ভালো করে দেখবি। ঠিক আছে, এই 3' to 5' এইখানে যে স্ট্যান্ডটা, এখানে কী হয় যে ডিএনএ পলিমারেজ কী করছে, এইখানে এসে বসে, বুঝতে পারলি? এইখানে এসে বসে, এইখানে এসে বসার জন্য তখন স্ট্যান্ডটা এইখান থেকে এই দিক চলে। ঠিক আছে, কারণ 5' to 3'। তুই আমাকে জিজ্ঞেস কর যে এইখান থেকেও কেন তৈরি করলো? কারণ প্রথমত ডিএনএ তোর যদি ভাবে মানে আরএনএ পলিমারেজটা এইখানে কেন আসলো, ও এখানে কেন বসে শুরু করলো না? তুই এটা মাথায় কাজে লাগা, যদি আরএনএ পলিমারেজটা যদি এখান থেকে শুরু করতো তাহলে ও এই দিক থেকে 5' to 3' শুরু হতো। ঠিক, আর আমি তোকে আগেটাতে দেখালাম যে এই দুটো কোনো দিন সেম হতে পারে না, ও সবসময় অপোজিট পোল থেকে শুরু করে। তাহলে এই দুটো তো সেম হয়ে যাচ্ছে, তাহলে ডিএনএ পলিমারেজ কিছুতেই এইখানে বসে তো নিজের কাজটা শুরু করবে না, বুঝলি? ও কী করে, ও উল্টো দিকে, মানে ও ও এইখানটাতে বসে নিজের কাজটা শুরু করে, ও এইখানে বসে নিজের কাজ শুরু করছে। ঠিক আছে, আর ডিএনএটাকে এই দিকে তৈরি করছে, 5' to 3' তৈরি করছে। ঠিক আছে, ঠিক আছে, এইবার হচ্ছেটা কি যে এইখানে না একটা ভাগভাবে তৈরি হয়। কীভাবে ভাগভাবে তৈরি হয় তোকে বলছি, দাঁড়া 1 মিনিট। দেখ এখানে কী হয়, ভেবে না ডিএনএ পলিমারেজটা এখানে এসে বসেছিল। ঠিক আছে, ও একটা স্ট্যান্ড তৈরি করলো 5' to 3'। ঠিক আছে, এবার ওকে আর এগাতে পারছে? ও তো আর এগানোর জায়গা নেই ওর কাছে, ও তো আটকে গেছে। এর নেক্সট স্টেপে কী হয়, শুধু এই পার্টিকুলার এই স্ট্যান্ডটার, মানে এতক্ষণ আমি তোকে তোর ডিএনএ দুটো স্ট্যান্ড দেখাচ্ছিলাম তো, তাহলে এই দুটো স্ট্যান্ডটাকে তোকে আমি আবার তো দেখাচ্ছি। এবার নেক্সট স্টেপে কী হচ্ছে, আবার ডিএনএর এরকম দুটো আঁকলাম, এই কিন্তু নর্মাল চলছে, এই কিন্তু যেরকম চলছিল সেরকমই চলবে। ঠিক আছে, এখানে তোর ছিল 3' to 5' এন্ড, আর এখানে 5' to 3'। ডিএনএ পলিমারেজ এখানে বসে ও কাজ চালাচ্ছে, এখানে ওর কোনো অসুবিধা হচ্ছে না, এখানে কিন্তু ওই সিম্পল এগাতে পারছে। কিন্তু এই দিকে কী হচ্ছে, এই দিকে তো ভেবে নে ও এতটা বানিয়েছিল, এতটা ও 5' to 3' বানিয়েছিল। ঠিক আছে, কিন্তু বানানোর পর ও আটকে যাচ্ছে, তাহলে ও কী করবো? ও তো এখানে ছিল, ভেবে নে ও তো এইখানে বসেছিল, ও আবার এখান থেকে এইখানে আসবে, এখানে বসবে, এইখানে বসে আবারও 5' to 3' আরেকটা স্ট্যান্ড বানাবে। ঠিক আছে, আবার এই নেক্সট স্টেপে কী হবে, আবার এই ডিএনএ ফকটা আরেকটু খুলবে। ঠিক আছে, এতটা তৈরি হয়েছিল, এতটা তৈরি হলো, ও ও এখানে ছিল, ও এখানে ছিল, ও আবার এখান থেকে এখানে জাম্প মারবে, এখানে আসবে, আর আরেকটা তৈরি করবে। তাহলে তুই দেখতে পাচ্ছিস যে একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, আর একটা স্ট্র্যান্ডে ভেঙে 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 তৈরি হচ্ছে। এই ভেঙে 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 তৈরি হওয়ার কারণে হচ্ছে এই স্ট্র্যান্ডটার পোলারিটি, যেটা 3' to 5', আর ডিএনএ তৈরি হয় 5' to 3', উল্টো হতে হবে, বুঝলি? তাহলে এই ভেঙে 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 তৈরি হওয়ার জন্য এই যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে এটাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড বা ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। ঠিক আছে, আর যেটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, যেটাতে ভাঙছে না, এটাকে বলা হয় তোর লিডিং স্ট্র্যান্ড বা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, বুঝলি? এবার তুই আমাকে জিজ্ঞেস কর যে এই যে ভেঙে 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 তৈরি হলো, এর ফিউচার কী? এটা কি এরকম ভেঙেই থাকবে? না, একে জুড়বে। কে জুড়বে না? একটা ডিএনএ লাইগেজ বলে একটা এনজাইম আসে, ডিএনএ পলিমারেজ ডিএনএটাকে বানালো, আর এই ভাঙা ভাঙা ডিএনএটাকে জোড়ার জন্য আসলো ডিএনএ লাইগেজ।
ডিএনএ লাইগেজ। এই ডিএনএ লাইগেজ কী করবে, এটাকে এই প্রত্যেকটা ফ্র্যাগমেন্টসকে জুড়বে আর একটা নতুন ডিএনএ মলিকুল বের করে দেবে। এখান থেকে একটা পুরো নতুন ডিএনএ মলিকুল বেরিয়ে যাবে, এখান থেকে বেরিয়ে যাবে, বুঝলি? আচ্ছা, এখানে একটু বলে দিই, এই যে ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হয়েছিল না ছোটো ছোটো, এদেরকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ঠিক আছে, ওকাজাকি জাপানি সায়েন্টিস্টের নাম। সে বলেছিল যে যখন 3' to 5' যে পোলারিটি বলা যে স্ট্র্যান্ডটা হয় ডিএনএ মলিকিউল, সেখানে তো তোর কন্টিনিউয়াস ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হতে পারে না, সেখানে ডিসকন্টিনিউয়াস ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। আর তার সেই রিজনে সেই পার্টিকুলার স্ট্র্যান্ডগুলোকে ওই ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ডের বলা হয় তোর ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ওকাজাকি সায়েন্টিস্টের নামের উপরে ওকাজাকি ফ্র্যাগমেন্টস রাখা হয়েছিল। আর ওকাজাকি ফ্র্যাগমেন্টসগুলোকে জোড়ার কাজ কে করে না ডিএনএ লাইগেজ। ও একদম এন্ডে আসবে, ও এন্ডে এসে সবগুলোকে জুড়ে না একটা পুরো ডিএনএর একটা পুরো স্ট্র্যান্ড বের করে দেবে। আর কন্টিনিউয়াস স্ট্র্যান্ডে কিন্তু ওকাজাকি না ফ্র্যাগমেন্টস আছে না ডিএনএ লাইগেজের কোনো কাজ আছে, কারণ ও তো কন্টিনিউয়াসই তৈরি হচ্ছে, বুঝলি? আর কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস হওয়ার কারণে হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলোর দুটো আলাদা আলাদা পোলারিটি। একটা পোলারিটি 5' to 3', ওই জন্য এখানে ইজিলি 5' to 3' স্ট্র্যান্ডটা তৈরি হতে পারছে। কিন্তু মানে ডিএনএর একটা স্ট্র্যান্ড তো কোনো প্রবলেম নেই, কিন্তু আরেকটা স্ট্র্যান্ডে কী হচ্ছে, যেহেতু 3' to 5' ওর পোলারিটি আছে, তো এটাতে কী হচ্ছে, তোর যখন ও তৈরি হচ্ছে ওকে যেহেতু মানে উল্টো তৈরি হতে হবে, তো ও এখানে কিন্তু 5' to 3' তৈরি হচ্ছে, কারণ এই দুটোকে সবসময় অপোজিট থাকতে হবে। তো ওর জন্য ও ভেঙে 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 তৈরি হচ্ছে। এই ভেঙে 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 তৈরি হলো, তারপর ডিএনএ লাইগেজ এসে এইগুলোকে জুড়ে দিয়ে তোর বের করে দিল। আর এদের স্টার্ট কে করে, ইনিশিয়েশন অফ দ্য ডিএনএ রেপ্লিকেশন কে করে না ডিএনএ পলিমারেজ নামক এনজাইমটা এসে করে। তাহলে ডিএনএ পলিমারেজ স্টার্ট করে দুজনেরই তোর ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট করে। কন্টিনিউয়াস স্ট্র্যান্ডে ডিএনএ লাইগেজ এনজাইমের কোনো কাজ নেই, ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ডে ডিএনএ লাইগেজ আসে আর ওকাজাকি ফ্র্যাগমেন্টসগুলোকে জুড়ে দেয়। এই এক একটা ফ্র্যাগমেন্টসকে বলা হয় তোর ওকাজাকি ফ্র্যাগমেন্টস, বুঝলি? আর এই ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ডকে বলে তোর ল্যাগিং স্ট্র্যান্ড, এই কন্টিনিউয়াস স্ট্র্যান্ডকে বলে তোর লিডিং স্ট্র্যান্ড। এই দুজনেই কিন্তু দুটো ডিফারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড, এটা ডিএনএ তৈরি হচ্ছে, রেপ্লিকেশন হচ্ছে, বুঝলি? আচ্ছা, আর এই যে আমি স্ট্র্যান্ডটা এঁকেছিলাম না ডিএনএর, এই স্ট্র্যান্ডটাকে বলে তোর মানে এই যে জিনিসটা এঁকেছিলাম এটাকে বলে তোর ডিএনএ রেপ্লিকেটিং ফর্ক, বুঝলি? কারণ এর থেকে তো তোর রেপ্লিকেশনটা হচ্ছে, তো তা এই যে ডিএনএটাকে যখন আমি কেটে দিচ্ছি, এই জিনিসটাকে বলে তোর, এই স্ট্রাকচারটাকে বলে তোর রেপ্লিকেটিং ফর্ক। ঠিক আছে, তা আমি তোকে অলমোস্ট সব ডিটেলস বলে দিলাম, যা এনসিটি বইটাতে আছে একবার পড়বি, তাহলে তোর এই রেপ্লিকেশন পার্টটা অনেক ইজি লাগবে, যে কীভাবে ল্যাগিং স্ট্র্যান্ড কী, লিডিং স্ট্র্যান্ড কী, ওকাজাকি ফ্র্যাগমেন্টস কী, ডিএনএ লাইগেজ কে, ডিএনএ পলিমারেজ কে, রেপ্লিকেটিং ফর্ক কে, অরিজিন অফ রেপ্লিকেশন কি, রেপ্লিকেশন কোথা থেকে শুরু হচ্ছে, কে রেপ্লিকেশন শুরু করছে ডিএনএ পলিমারেজ, কে ওকাজাকি ফ্র্যাগমেন্টসকে জুড়ছে ডিএনএ লাইগেজ, ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ডে কি ফ্র্যাগমেন্টসগুলোর নাম কি, ওকাজাকি ফ্র্যাগমেন্টস, জুড়ছে কে ডিএনএ লাইগেজ, রেপ্লিকেটিং ফর্ক কি না ডিএনএটা যখন আনজিপ হচ্ছে সেই আনজিপড ডিএনএটাকে বলে তো রেপ্লিকেটিং ফর্ক। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিওতে আমরা তোর ট্রান্সক্রিপশন থেকে শুরু করব।